করোনার প্রভাবে বন্ধ হওয়া ঝুঁকিতে ৬৮ ভাগ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, ঋণ ও নীতি সহায়তা দাবি। আর্থিক লেনদেনে বেড়েছে ডিজিটাল মাধ্যম ব্যবহার, এখনো সেবার বাইরে কৃষি ও এসএমই খাত। দ্বিতীয় কার্যদিবসেও ১,০০০ কোটি টাকার বেশি লেনদেন ডিএসইতে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ। ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানের ঋণ পুনর্গঠনের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সুফল পাবেন উদ্যোক্তারা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি রচনা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। করোনার কারণে প্রায় ৬৮ ভাগ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা বন্ধের ঝুঁকিতে। গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস বলছে এ খাতের মাত্র ১৬ ভাগ উদ্যোক্তা ব্যবসা চালাতে সক্ষম। তাই এ খাতকে বাঁচাতে ঋণ সহায়তার পাশাপাশি বিভিন্ন সুবিধা দেওয়ার দাবি উদ্যোক্তাদের। শিল্পমন্ত্রী বলছেন এসএমই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্যোক্তাদের সহায়তা করা হচ্ছে। করোনায় সাধারণ ছুটিতে প্রায় ৪ মাস বন্ধ ছিল দেশের ছোট বড় সব ব্যবসা প্রতিষ্ঠান। সীমিত আকারে কারখানা খোলা হলেও ব্যবসায় গতি ফেরেনি। এ অবস্থায় সবচেয়ে বেশি সমস্যায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস বলছে দেশে ১৭৭টি ক্লাস্টারে উদ্যোক্তার সংখ্যা ৭৮ লাখ। এদের মাত্র ১৬ ভাগ ব্যবসা চালাতে সক্ষম, বাকিরা ব্যবসা বন্ধের ঝুঁকিতে। ফলে বছর শেষে এ খাতে আয় কমার সংখ্যা প্রায় ৬৬ ভাগ। এছাড়াও ৪৫ ভাগ উদ্যোক্তা তাদের কর্মীদের বেতন দিতে পারছেন না। পকেটের টাকা খরচ করে, দেনা করে হোক, লোন করে হোক, শ্রমিকদেরকে আমরা বাঁচায় রাখার চেষ্টা করতেছি। এভাবে তার ২ মাস করোনা থাকলে বা এই রেস্ট্রিকশনগুলি থাকলে লোহার ব্যবসাগুলি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। কারণ শ্রমিক আমরা ২ মাস বাঁচায় রাখতে পারবো, ৩ মাস বাঁচায় রাখতে পারবো, বছর পরিমাণ তো আমরা শ্রমিক পালতে পারবো না। সরকার যে ঘোষণা দিল প্রণোদনা প্যাকেজ, সেই প্রণোদনা প্যাকেজ পাওয়ার ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা যে এই প্রণোদনা প্যাকেজ এসএমই খাত আসলেই পাবে কিনা। বিশেষজ্ঞরা বলছেন শুধু ঋণ সহায়তা দিয়ে এসএমই উদ্যোক্তাদের বাঁচানো সম্ভব নয়। তাদের জন্য সরকারের সমন্বিত তদারকির মাধ্যমে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে। বরাবরই এই ক্ষুদ্র ঋণের বিষয়ে বা ক্ষুদ্র উদ্যোক্তাদের বিষয়ে ব্যাংকগুলো খুব একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে না, আগেও রাখতে পারেনি, এখন বর্তমান পরিস্থিতিতে আরও পারবে না। শুধু ব্যাংকের উপর এটা ছেড়ে দিলে পরে এই সমস্যার সমাধান হবে না। এবং আমি যদি সত্যিকার অর্থে ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে যেতে চাই, পৌঁছতে চাই, আমার বিকল্প ব্যবস্থা লাগবে। শিল্পমন্ত্রী জানান করোনার কারণে ছোট ও মাঝারি কারখানাগুলো বেশি ক্ষতিগ্রস্ত, তাই তাদের ঋণ সহায়তা দেওয়া সহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে। স্মল যারা আছে সব জায়গায় আমরা তাদেরকে এনকারেজ করছি। আমাদের বেসিক স্টেটগুলিতে এগুলো লাইট ইঞ্জিনিয়ারিং হচ্ছে, আমাদের ট্রেনিং হচ্ছে বিটাকে, বিভিন্নভাবেই আমরা ট্রেন আপ করছি। এবং আমাদের যে ম্যান পাওয়ার যেটা যাতে কম লাগে এবং যে স্কিল ম্যান পাওয়ার যেটা সেটা যেন কাজে লাগে, তারা নতুন উদ্যোক্তাও সৃষ্টি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও এসএমই শিল্পকে বাঁচাতে হলে উৎপাদিত পণ্য যাতে রপ্তানি করা যায় তার জন্য নতুন বাজার খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভিড পরিস্থিতির সময় আর্থিক লেনদেনে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বেড়েছে। তবে ডিজিটাল আর্থিক সেবার বাইরে থেকে যাচ্ছে কৃষি এবং এসএমই খাত। করোনা পরবর্তী পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারলে এ ধরনের ৮০% প্রতিষ্ঠানের ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সোমবার ডেলয়েট এবং রিসার্জেন্ট বাংলাদেশ আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে এসব বিষয় উঠে আসে। করোনা ভাইরাসের কারণে ধীরে ধীরে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক সেবায় গুরুত্ব বাড়াচ্ছে অনেক ব্যাংক। এর মধ্যে অনেক ব্যাংক ঘরে বসে সেবা নিতে নতুন পণ্য চালু করেছে, আবার অনেকে চালুর অপেক্ষায়। এসব সেবার মাধ্যমে টাকা স্থানান্তর, বিল পরিশোধ, সরকারি ভাতা ও ভর্তুকি গ্রহণ সহ ইন্টারনেট ব্যাংকিংয়ের সব সুবিধা মিলছে। কোভিড-19 পরবর্তী দেশে আর্থিক ব্যবস্থা আধুনিকায়ন ও সাফল্য নিয়ে আলোচনায় বসেন অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা। এ সময় ব্যাংক খাতকে লেনদেন প্রক্রিয়া আরও সহজ করার তাগিদ দেন বক্তারা। এ সময় এসএমই খাত সহ ছোট ব্যবসাগুলোর জন্য সহজে ঋণের ব্যবস্থা করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা।
shedding of light on the constraints. আমাদের ব্যাংক ও আর্থিক ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল টেকনোলজির আওতায় আনতে হবে এবং আরও কর্মতৎপর ও আধুনিক হতে হবে। এছাড়া এসএমই খাতসহ ছোট ছোট ব্যবসাগুলোকে কোভিড পরবর্তী টিকে থাকার জন্য সহায়তা দেওয়া প্রয়োজন। Regulators করোনা পরবর্তী অর্থনৈতিক পরিবেশ ও গ্রাহক চাহিদার সাথে খাপ খাওয়াতে না পারলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেন বিশ্লেষকরা। We have understood a great deal. কোভিড পরবর্তী পরিস্থিতিতে শিল্প খাতে কেবল সেসব প্রতিষ্ঠান টিকে থাকবে যারা ভোক্তার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারবে। আমাদের পরিবর্তনকে ভয় না পেয়ে স্বাগত জানাতে হবে, তবে পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে ব্যাংক ও আর্থিক খাতের পলিসি সাপোর্টের খুব প্রয়োজন। গত 2 মাসে ব্যাংক খাত প্রযুক্তিতে অনেক এগিয়েছে বলে জানান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। তবে আর্থিক খাত পুরোপুরি আধুনিকায়নে সরকারি সহায়তার প্রয়োজন বলে জানান তিনি। ব্যাংক খাত কিন্তু ডিজিটালাইজেশনে বেশ এগিয়ে আসছে। গত 2 মাসে ব্যাংকে গ্রাহকের সশরীরে আসার সংখ্যা কমে এসেছে এবং ডিজিটাল সেবা নেওয়ার হার বেড়েছে। আমাদের এখন লক্ষ্য ব্যাংকের তারল্য ঠিক রাখা। করোনা মহামারী মোকাবিলায় ঘোষিত প্রণোদনার 33,000 কোটি টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান এ খাত সংশ্লিষ্টরা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ। জনাব মাসরুর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আজকের আলোচনায় উঠে এসেছে যে এসএমই এবং কৃষি খাত ডিজিটাল সেবার আওতায় বাইরে থেকে যাচ্ছে, কিন্তু এই দুটি খাত কিন্তু আমাদের অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরও এখনো কেন তারা আসলে ডিজিটাল সেবার বাহিরে? ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমাদের অর্থনীতিতে এই দুটো খাতের যদি ভূমিকা দেখেন তাহলে আমরা খুব সহজেই দেখতে পাই যে এই দুটো খাত আমাদের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ। কৃষিতে শুধু খাদ্য নিরাপত্তাই না, 45% মতো এমপ্লয়মেন্ট কৃষি এই সেক্টর থেকে আসে এবং রুরাল এমপ্লয়মেন্টের একটা আরো বড় অংশ কৃষি সেক্টর। আর এসএমই তে যদি আমরা যাই তাহলে হয়তো আপনার প্রায় 70% কাছাকাছি, আমাদের প্রায় 90% ব্যবসা প্রতিষ্ঠান এসএমই তে পড়ে। ব্যবসা কর্মসংস্থানও আপনার ব্যাপক এই স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, এবং জিডিপিতে এসএমইর কন্ট্রিবিউশন 25, যেটা হওয়া উচিত অ্যাটলিস্ট 32%। এখন এই দুটো খাতেই যেটা হয়েছে যে আর্থিক খাতে অন্তর্ভুক্তি, এটার ছোঁয়াটা খুব একটা লাগেনি। ডিজিটাল ফাইন্যান্স তো অনেক পরের কথা। আপনি যদি মিডিয়াম এন্টারপ্রাইজ, তারা সাধারণত বাংলাদেশের কনটেক্সট অনেক বড়, তাদের সবারই ব্যাংকিং ট্রানজাকশন আছে। স্মলের একটা গ্রুপের আছে, বেশিরভাগেরই নেই। মাইক্রো এবং কটেজ, যারা আবার কৃষি ব্যবসার সাথে অনেকেই জড়িত, এটা কিন্তু একটা আরেকটার সাথে ইন্ট্রিনজিক্যালি লিঙ্কড, এরা একেবারেই ব্যাংকিং সেবা বা আর্থিক সেবার ফর্মাল ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে এরা নাই। তো এখন কেন নেই, এটার একটা বড় কারণ হলো কৃষিতে যারা ব্যবসা করছে এদের বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী বা কৃষক, আর স্মল বিজনেস তো ক্ষুদ্র আছেই, আপনার মাইক্রো আর কটেজ আরো ছোট। এদেরকে ঋণ দেওয়াটা বা এদের পেছনে এদেরকে খুঁজে বের করে এদেরকে ব্যাংকিং এর আওতায় নিয়ে আসা, এটা বেশ ব্যয়বহুল। ব্যাংকের যে ট্র্যাডিশনাল ব্যাংক বা এনবিএফআই, তাদের জন্য বেশ ব্যয়বহুল। সুতরাং তাদের এই আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসদের পক্ষ থেকেও একটা ডিসইনসেন্টিভ কাজ করেছে ব্যয়ের প্রশ্নে, বা এই ব্যবসা, এটা তো তাদের জন্য একটা ব্যবসা, এই ব্যবসাটা তারা খুব একটা প্রফিটেবল হিসেবে দেখতে পারেনি। অবভিয়াসলি প্রফিট ছাড়া ব্যাংক ডিপোজিটারের টাকা নিয়ে ব্যবসা করে, তার তো রিটার্ন আসতেই হবে, সো তাদেরও একটা ভ্যালিড পয়েন্ট আছে। কিন্তু এই দুটো জায়গাকেই কিন্তু একটা মাঝামাঝি পর্যায়ে উইন উইন সিচুয়েশনে নিয়ে আসা যায়, সেটা হলো ডিজিটাল বা টেকনোলজি চ্যানেল ব্যবহার করে এই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এবং কৃষি এবং স্মল বিজনেসেস, এদের দূরত্বটা যদি ডিজিটাল ফাইন্যান্সের মাধ্যমে এদেরকে কানেক্ট করা যায়, তাহলে এই ব্যয়টা ব্যাংকগুলোর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলোর, এই ছোট ছোট যে ক্ষুদ্র উদ্যোক্তা, স্মল বিজনেস এবং কৃষি খাতের যে উদ্যোক্তা, সাধারণত বেশিরভাগই ছোট ছোট, এদেরকে রিচ করার এবং এদেরকে সার্ভিস করার ব্যয়টা ব্যাংকগুলোর অত্যন্ত কমে আসে। তো এতদিন হয়নি কারণ বাংলাদেশে ডিজিটাল ফাইন্যান্স খুব পুরনো না। পেমেন্ট সাইডে আমাদের কিছু বেশ ভালো উন্নতি হয়েছে, বিকাশ, নগদ, রকেট আমরা দেখছি, কিন্তু পেমেন্টস এর বাইরে ডিজিটাল ক্রেডিট, ডিজিটাল আপনার ক্রেডিট ওয়ার্দিনেস অ্যাসেসমেন্ট, অনলাইন ব্যাংকিং, এগুলো কিন্তু এখনো খুব বেশি ছড়ায়নি।
সে কারণে বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিশেষজ্ঞরা বলছেন যে শুধুমাত্র আসলে ঋণ নয়, ঋণ ছাড়াও এসএমই উদ্যোক্তাদের রক্ষায় আরো অনেক পদক্ষেপ নিতে হবে। সেদিকে আসলে আরো কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? ওভারঅল তো স্মল বিজনেস আপনি জানেন করোনার কারণে বিশ্বে এবং বাংলাদেশে সব জায়গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কেননা লকডাউন এবং ডিসরাপশনের কারণে যে বেচা কেনা বা মার্কেট ইন্টারাকশনে ব্যাঘাত ঘটেছে, এই শকটা নেওয়ার ক্ষমতা স্মল বিজনেসের বেশি দিন নেই, কারো কয়েক সপ্তাহ, বড় জোর কয়েকটা মাস। অলরেডি তো আমরা 4-4.5 মাসের উপরে আমরা আছি করোনায় বাংলাদেশে। এখনো কিন্তু অনেক কিছু আপাত দৃষ্টিতে খোলা মনে হলেও ভাইরাসের থ্রেটটা যায়নি, যার ফলে এখনো কিন্তু মার্কেট ওভাবে মানে বাজার ওভাবে জমে ওঠেনি। তো এখন এদেরকে প্রথমত হচ্ছে যে এখন আপনার এদেরকে টিকে থাকার জন্য খুব দ্রুত স্টিমুলাস সাপোর্টটা ডিসবার্স করতে হবে, কারণ এটা নিয়ে যদিও ব্যাংকাররা অনেকে বলছে যে এটা ডিসবার্সমেন্ট হয়েছে, কিন্তু ব্যবসায়ীরা বলছে যে তারা এখনো সেইভাবে পাচ্ছে না। এটা একটা। দ্বিতীয়, এই ডিসবার্সমেন্টের ক্ষেত্রে এই স্মল বিজনেস, বিশেষ করে মাইক্রো এবং কটেজ, এদেরকে খুঁজে পাওয়া বা এদেরকে টার্গেট করা এফেক্টিভলি খুব মুশকিল, কারণ এরা আগে কোনো ধরনের ব্যাংকিং চ্যানেলে এরা ছিল না। তো সেই আমাদের যে ডেটাবেসটা, এটা এখনো এইবারের জন্য দেরি হয়ে গেছে, কিন্তু আমরা আগামীর জন্য এই ডেটাবেসটা আমাদেরকে এখনই আপডেট করতে হবে। আর এইবারের জন্য যেটা আমাদের করতে হবে, এই ডিজিটাল ফাইন্যান্সের মাধ্যমে, যেমন আপনার আমাদের যেগুলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর মাধ্যমে যেসব ক্ষুদ্র উদ্যোক্তারা ট্রানজাকশন করেন, সেটা একটা ওয়ে হতে পারে তাদেরকে আইডেন্টিফাই করার। দ্বিতীয়ত, যারা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন এবং ইভেন পিকেএসএফ, এপেক্স মাইক্রো ফাইন্যান্স, তাদের একটি তালিকা করে আমাদের তাদের সহায়তার একটি তাদের তালিকাটা আগে করা প্রয়োজন, তাদেরকে আগে করা প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দ্বিতীয় কার্যদিবসেও 1000 কোটি টাকার বেশি লেনদেন হলো ঢাকা স্টক এক্সচেঞ্জে। তবে সোমবার সূচকের কিছুটা নেতিবাচক অবস্থান লক্ষ্য করা গেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন ও সূচক উভয়েরই উত্থান হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 1128 কোটি টাকা। লেনদেন চাঙা ছিল দ্বিতীয় কার্যদিবসেও। এদিন লেনদেন হয় 1048 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বর্তমান কমিশনের বিভিন্ন উদ্যোগ এবং জুলাইয়ে রপ্তানি ও রেমিটেন্সের ইতিবাচক ধারার প্রভাব পড়েছে বাজারে। করোনা মোকাবিলায় সরকারের ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজও আস্থা ফেরাতে অবদান রেখেছে বলে মত তাদের। নতুন কমিশন এসছে এবং তারা বেশ কিছু কোম্পানির বিরুদ্ধে ইতিমধ্যে তারা অ্যাকশন নিয়েছে। তবে কতদিন স্থিতিশীল থাকবে বা এই ধারাটা কতদিন অব্যাহত থাকবে সেটা দেখার বিষয়। এর মধ্যে একটাই হচ্ছে, যেমন গতকাল খুব একটা বড় রকমের উল্লম্ফন হয়েছে, একদিনে বেশি মাত্রায় উল্লম্ফন হওয়াটা আবার কিছুটা চিন্তার বিষয়। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় পুঁজিবাজারে লেনদেন বাড়ছে, মত সংশ্লিষ্টদের। দীর্ঘদিন পুঁজিবাজার করোনা ভাইরাসের কারণে একটা স্থিতি অবস্থায় ছিল। আস্তে আস্তে বিনিয়োগকারীরা আসতেছে এবং নতুন বিনিয়োগকারীর অংশগ্রহণও বাড়তেছে, বিদেশি বিনিয়োগকারীর অংশগ্রহণও বাড়তেছে। বাজারটা অনেক তলানিতে পড়েছিল, ওখান থেকে খানিকটা উঠছে, বাজারটা স্বাভাবিক ধারায় ফিরে আসছে। এটার অনেকগুলো কারণ হচ্ছে, অনেকে ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করছিলেন যে করোনাকাল কি হয় না হয়। আর আরেকটা কথা বলবো যে বিএসসির যে নতুন চেঞ্জ হয়েছে, মাননীয় চেয়ারম্যান মহোদয় এসছেন এবং কমিশনার বৃন্দ এসছেন, তারা স্বল্প সময়ে কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে যে তারা পুঁজিবাজার বান্ধব। তবে 1000 কোটি টাকার বেশি লেনদেন হলেও সোমবার ডিএসসিতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 12 পয়েন্ট, অবস্থান করছে 4533 পয়েন্টে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 7 পয়েন্ট, লেনদেন হয়েছে 59 কোটি 84 লাখ টাকার শেয়ার। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মেয়াদি ঋণ পুনর্গঠনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। মহামারীর কারণে যে উদ্যোক্তারা ঋণ পরিশোধের সমস্যায় পড়েছেন, এই পদক্ষেপের ফলে তারা কিস্তি শোধ করতে বাড়তি সময় পাবেন। সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে জানানো হয়, আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পরিশোধের যে মেয়াদ অবশিষ্ট রয়েছে তা 50% পর্যন্ত বাড়িয়ে দিতে পারবে। এতদিন তা সর্বোচ্চ 25% বাড়ানোর সুযোগ ছিল। আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়মিত ঋণ পুনর্গঠনের মাধ্যমে মেয়াদ বাড়াতে পারে। নতুন নিয়মে কোনো গ্রাহক তার ঋণ পরিশোধের জন্য 2 বছর বাড়তি সময় পাবেন। সব মিলিয়ে ঋণ শোধের জন্য তার হাতে থাকবে 6 বছর।
2024 সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে সবচেয়ে বড় অর্থনীতির দেশে পরিণত হবে চীন, আর তৃতীয় অবস্থানে চলে আসবে ভারত। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে। সংস্থা দুটি বলছে 2024 সাল নাগাদ জিডিপির আকারের দিক থেকে শীর্ষ 5 দেশের বেশিরভাগই হবে এশিয়ায়। তুলনামূলক পিছিয়ে থাকবে ইউরোপের দেশগুলো। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, আর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। ভারত ও ইন্দোনেশিয়া সম্প্রতি বিশ্বের শীর্ষ 10 অর্থনীতি দেশের তালিকায় প্রবেশ করেছে। 2024 সালের দিকে ভারতের অবস্থান হবে তৃতীয় এবং ইন্দোনেশিয়ার পঞ্চম। বর্তমানে তৃতীয় স্থানে থাকা জাপান সে সময় এক ধাপ পিছিয়ে চতুর্থ অবস্থানে চলে যাবে। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সঙ্গে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হচ্ছে 84 টাকা 90 পয়সায়। বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের দর, বিনিময় হচ্ছে 113 টাকা 77 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 102 টাকা 15 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হচ্ছে 1 টাকা 25 পয়সায়। সৌদি রিয়ালের দর কমেছে, বিনিময় হচ্ছে 22 টাকা 74 পয়সায়। আরব আমিরাতে দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 23 পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হচ্ছে 279 টাকা 27 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হচ্ছে 20 টাকা 33 পয়সায়। এ ছিল অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে।